ন্যাপথলিনের কড়া গন্ধে ভরে উঠেছে ঘর। মা তার বারবার চাবি আটকে যাওয়া আলমারি থেকে বের করছে প্রিয় ব্যাগটা। বিদেশি সাদা চামড়ার একটা ব্যাগ। আমাদের নিম্নবিত্ত পরিবারে সে ব্যাগ যেন এক পর্যায়ের শৌখিনতা। গত বছর ছোট মাসির ননদ এসেছিল মস্কো থেকে। ছোট মাসির জন্য এনেছিল। ওনার আরও আছে ব্যাগ, তাই মাকে এই ব্যাগটা দিয়ে দিয়েছিল। মায়ের কাছে সেটা উপহার ছিল। আমাদের 150 টাকার মোটা শক্ত চামড়ার 2 দিনে ছিঁড়ে যাওয়া চেনে আলপিন লাগানো ব্যাগের সাথে সেই ব্যাগের কোনো তুলনা হয় না। কেমন নরম তুলতুলে ব্যাগটা, 2 দিকে সাদা সাদা পাথর লাগানো। দারুণ আরাম ওটা কাঁধের সাথে দড়িটায়। কোথাও রাখলে দাঁড়িয়ে থাকে না, নড়বড়ে কোনো বাচ্চার মতো নেতিয়ে পড়ে যায়। ব্যাগটা নিয়ে বের হলে নিজেকে অন্যদের থেকে ভিন্ন মনে হয়। যাদের দেখে অজান্তে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, তারাও যখন হাঁটতে গিয়ে ব্যাগটা চোখে আটকে যায়, তখন না চাইতেই মাথাটা বেশ একটু আকাশের দিকে উঠে যায়। মা খুব যত্ন করে রাখেন ব্যাগটা। কিছুদিন পর পর রোদে দেয়। চেন খুলে ভেতরে রোদ লাগানো হয়, ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আবার রাখা হয়। মাঝে মধ্যে ব্যাগটাকে হা করে উল্টে পাল্টে রোদ খাওয়ায় মা, যেন কোনো ছোট বাচ্চাকে রোদ লাগাচ্ছে। মা কোনো বড় ক্লাবে বা বিয়েতে গেলে মায়ের পাথরও বসানো শাড়িটা পরলে তখন নেয়। দিদিও কোথায় গেলে অনুষ্ঠানে নিতে পারে। হ্যাঁ, আমি তো এখনও ছোট, তাই এই ব্যাগ এখনও আমার নেওয়ার সময় আসেনি। এইটা নামানো হলে আমি ব্যাগটা গালে চেপে ধরি, কেমন তুলতুলে। বাবা হাসে। ব্যাগটা নিলে বাবা মাথা নেড়ে একটু হেসে বলে, ব্যাগটা ভালো দিল, কি বলো? তোমাকে বেশ মানায়। মা একটু লজ্জা পায়। আজ দিদির কলেজের বিদায় অনুষ্ঠান। গজ কাপড় দিয়ে সেলাই করা ওর সবুজ জামাটাতে 2 সপ্তাহ ধরে ও পাথর লাগিয়েছে। হাতের দিকে, জামার দিকে, চুড়িদারের প্যান্টের নিচের দিকে, আর পুরো ওড়নার চারপাশ ঘিরে। কি যে সুন্দর লাগছে। আমি পুরো সময় ওর পাশেই বসেছিলাম, মাথা ঢুকিয়ে তাকিয়ে থাকলাম। কি সুন্দর লাগছে। কত কিছুই না পারে আমার দিদি। একটা দুটো পাথর তুলে দিতাম ওর হাতে, জামার অন্য প্রান্ত ধরে থাকতাম। ও হেসে মাঝে মধ্যে আমাকেও একটু ওর কড়া চায়ের ভাগ দিত। আমাদের ঘরে সবাই গরুর দুধের পাতলা চা খায়। ওর জন্যেই শুধু গুঁড়ো দুধ কেনা হয়, ও নিজেই বানিয়ে খায়। পড়ালেখায় ভালো হওয়াতে সবাই ওকে আলাদা রকমেরই ভালোবাসে। আজ ওর অনুষ্ঠানে আমাকেও নিয়ে যাবে। দিদি শ্যাম্পু করে চুল ফুলিয়ে রেখেছে। ওর জ্যামিতির বক্সের ভেতরে রাখা সাজার জিনিসগুলোও বের করেছে। প্রথমে লোশন দিল, এরপরে মিষ্টি সুগন্ধিওয়ালা একটা ক্রিম, তারপর একটা পাতলা কাপড় দিয়ে চেপে চেপে পাউডার দিল। আমি অবাক চোখে তাকিয়ে আছি ওর দিকে। ও কি কি করে তাই দেখছি। এক হাতে চোখের পাতা টেনে ধরে কি সুন্দর চোখের উপর কাজল টেনে দিল। আমি জিজ্ঞেস করলাম, তোর ভয় লাগে না দিদি, কাজলটা যদি চোখের ভেতরে ঢুকে যায়? দিদি বলে, ধুর বোকা। দিদি লাল লিপস্টিক লাগায়, ওকে এত সুন্দর লাগছে, যেন কোনো পরী। মায়ের তুলে রাখা কালো জুতোগুলো পরবে ও, আর ব্যাগটাও নিল। আহ, ওকে একেবারেই স্নিগ্ধার দিদির মতো লাগছে। স্নিগ্ধাদের অনেক বড় বাড়ি। ওকে গাড়ি এসে নামিয়ে দেয়। ওর দিদিকে আমি দেখেছি। আজকে আমার দিদিকেও তেমনই লাগছে। ইস, এখন যদি স্নিগ্ধাকে দেখাতে পারতাম আমার দিদিকে এই ব্যাগ সহ। প্রতিদিন হেঁটে গেলেও আজ দাদা নিয়ে যাচ্ছে ওকে রিকশা করে। দিদির দিকে পাড়ার দাদাগুলো তাকিয়ে আছে। চলতে চলতে কয়েকটা কাকিমাও ফিরে তাকাচ্ছে। দিদি বুঝে একটু হেসে মাথা তুলে ব্যাগটাকে হাত বুলায়। আমি দাদার কোলে বসে ব্যাগটার উপর হাত বুলিয়ে যাচ্ছি। দিদিকে দেখে সবাই সুন্দর বলছে, সাথে ব্যাগটার প্রশংসা করতেও কেউ ভুলছে না। দিদি ছবি তুলতে গেলে, নাচতে গেলে আমার হাতে ব্যাগটা ধরিয়ে দিচ্ছে। এই সুযোগে আমি একটু কাঁধে নিয়ে বসে আর আশেপাশে দেখি, অন্যরকম লাগছে। বাড়িতে এসে মা আবার ফ্যানের বাতাসে রাখে ব্যাগটা। কাল রোদে দিয়ে তারপর তুলে রাখবে। সন্ধ্যায় মুড়ি মাখা খাচ্ছিলাম।
দিদি মাকে বলে যাচ্ছে কোন স্যার ওর কীভাবে প্রশংসা করলো। ওই যে মিতা আছে না, যে সবসময় সেকেন্ড হয় আর দিদিকে হিংসে করে, সেও আজ ওই ব্যাগটার প্রশংসা করেই ফেলল। মা হাসে, ব্যাগটার দিকে তাকিয়ে একটা কৃতজ্ঞতার হাসি দেয়। আমিও বেশ খুশি, আজ ওটা অনেকক্ষণ আমার সাথে ছিল। মনে মনে ভেবে নিলাম আর একটু বড় হলে আমিও ওই ব্যাগটা নিতে পারবো। এমন সময় বেল বেজে উঠল। পাশের ঘরের আন্টি এসেছে। ওনাদের অনেক টাকা পয়সা, দামি দামি জিনিসপত্র, খাবার দাবার। বাচ্চাগুলোও কেমন মোটা মোটা। মাকে প্রায়ই এটা ওটার কাহিনী ওরা শোনাতে আসে। জার্মানি ফ্রান্স থেকে ওনার ভাই বোনেরা যে জিনিসপত্র পাঠায় তার গল্প শোনায়। মা শোনে বটে, তবে মায়ের কালো হয়ে যাওয়া হাঁড়িটা চুলোয় দিতে দিতে ভুলেও যায়। ওনার এত কিছু থাকলে কি হবে, আমাদের থেকে জিনিস নিতে ওনাদের বাধে না, তবে মা না থাকলে নিতেও পারে না, পরে বলে কিনে আনবে, এই আর কি। ওনার সেটা নেই, চাইতে লজ্জা নেই। দেওয়ার বেলায় একটু বাড়তি দিয়ে আমি কারো কিছু রাখি না বলে একটু তৃপ্তির হাসি দেয়। আমার না খুব বিরক্ত লাগে ওনাকে। তবে মাঝে মধ্যে কেক পুডিং ওনাদের ওখান থেকে আসে, তাই কিছু বলি না, চুপ থাকি। আজও হাতে 4টে পেঁয়াজ আর 2টো ডিম এনে ভেতরে চলে এলো। চেয়ার টেনে বসতে বসতে সারাদিন মার্কেটে ঘুরে জামদারি শাড়ি কেনার গল্প শুরু করলো। আমরা সবাই চুপ থাকি। উনি এইবার মুড়ি মাখাটার দিকে তাকিয়ে বলে, আপনার বাচ্চাগুলো কত ভালো, যা দেন তা খেয়ে নেয়। আমার বাচ্চাগুলোর জন্য রোজ বার্গার আনতে হয়, এত জ্বালায় এইগুলো। উনি চারপাশে নজর ঘোরাতেই খাটের উপর ব্যাগটা চোখে পড়ে। দিদি মার দিকে চোখ বড় করে তাকায়। ব্যাগটা সরিয়ে ফেলেনি কেন? না, ইশারায় চুপ থাকতে বলে। উনি ব্যাগটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে, ভালো করে দেখে বলে, এই ব্যাগ কোথা থেকে পেলেন? ভালো বিদেশি চামড়ার ব্যাগ তো। মা হেসে বলে, আমার বোনের ননদ মস্কো থেকে এনে দিয়েছিল আমার জন্য 2 বছর আগে। আজ নিতু এটা কলেজে নিয়ে গেছিল, তাই একটু বাইরে। উনি হেসে বললেন, তাই বলুন, আমি তো ভাবলাম এই ব্যাগ আপনাদের কি করে। উল্টে পাল্টে দেখে কোলে নিয়ে রাখলেন ওটা। আমার ইচ্ছে করছে এখনই টান দিয়ে নিয়ে নিই ওটা। উনি মায়ের দিকে তাকিয়ে বলল, আমার কাল একটা বিয়েতে যেতে হবে, একটা অ্যাশ কালারের শাড়ি পরবো, আর মার্কেটে ঘুরলাম, কোথাও এমন ব্যাগ পেলাম না। এটা আমি একটু নেব, কাল এনে দেবে। দিদি না বলার জন্য ইশারা করে মাকে, আর আমি বলেই ফেলি, কেন, আপনার তো অনেক ব্যাগ, আমাদেরটা কেন বলুন তো। মা আর কিছু বলতে দিল না আমায়, মাথা নেড়ে সায় দিতে, আর কিছু অপেক্ষা না করেই উনি ব্যাগটা নিয়ে চলে গেলেন। দিদি এবার মুখ ঝামটা দিয়ে উঠল, কেন দিলে এই মহিলাকে ব্যাগটা? ওনার কি অভাব আছে? দেখিও কি অবস্থা করে ওই ব্যাগটার। কিছু হলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না, বলে দিচ্ছি। আহ, খেয়ে ফেলছেন না তো, কাল দিয়ে যাবেন, মা বলল। মা এটা বলে আমাদের শান্ত করলেও নিজের মনেই মার খচখচ করছে, আমি বুঝতে পারছি। অনেক কষ্ট করে নিজেকে সামলাচ্ছে। বারবার জানলা দিয়ে দেখছে ওরা কখন বের হচ্ছে, যেন মায়ের কোনো সন্তান বাইরে যাচ্ছে। ওরা যখন ফিরল, মা ছুটতে গেল। উনি হেসে বললেন, কী যে বড় অনুষ্ঠান, দাঁড়ান ফ্রেশ হয়ে এসে বলছি। ঘণ্টাখানেক পরে উনি এসে বকবক করে গেলেন, তবে ব্যাগটা আনলেন না। দিদি এসে দেখে গেল একবার, ব্যাগ আনেনি দেখে মায়ের দিকে অগ্নিদৃষ্টি দিয়ে ঘরে চলে গেল। ইশারা করে বলল চেয়ে নিতে। মা বলল, ভাবি ব্যাগটা? ও হো সরি, ওটাতে জিনিসপত্র আছে তো তাই বের করিনি, ক্লান্ত, কাল দিয়ে যাব। আমি মনে মনে বললাম, ক্লান্ত না ছাই, এইখানে এসে 1 ঘন্টা বকবক করছে আর ব্যাগ আনতে পারছে না। এরপর দিন ওনারা দরজাই খুলল না। কেউ এসে বেল দিলেই মা ছুটে যাচ্ছে, দিদিও বের হচ্ছে ঘর থেকে। এইভাবে 1 দিন 2 দিন সপ্তাহ পেরিয়ে গেল, উনি ব্যাগটা এনে দিলেন না। খেতে বসলে দিদির মন খারাপ থাকে। দিদির ধারণা ওই মহিলা ব্যাগটা ছিঁড়ে ফেলেছে। বাবা বলল, ছিঁড়ে ফেললে তো লাগানো যেত, কিংবা তোর মা মেশিন করে একটা টান দিলেই হয়ে যেত, তাই বলে এনে দেবে না? কাটা বেছে মাছটা মাখতে মাখতে দাদাও বলল,
তাই বলে অন্যের জিনিস এইভাবে নিয়ে রেখে দেয় কোন আক্কেলে এরা? আমার চোখে জল জমে, কেমন যেন একটা অনুভূতি। এইভাবে মাস তিনেক পার হয়ে গেল। ওদের দরজা খুললেই সবাই অধীর আগ্রহে তাকিয়ে থাকি, এই বুঝি বাড়ি ফিরল কেউ। ওনার চর্বি ভর্তি গালে একগাল হেসে উনি আজে বাজে সত্য মিথ্যে বলে যায়। ব্যাগ আর আনে না। সেদিন ইচ্ছে করে ওনাদের জানলার কাজ ভেঙে দিলাম আমি। বারান্দায় দেওয়া ওনার শাড়িটা মাটিতে ফেলে পা দিয়ে মারিয়ে ফেলি। সব রাগ যেন ঢালি। উনি সেটা দেখে ফেলে, মায়ের কাছে বিচার আনে। এইটুকুনি মেয়ে, এত শয়তানি বুদ্ধি! আমি রাগে ফুসফুস করি, তুই শয়তানি বুড়ি। দেখেছেন দেখেছেন কিভাবে কী রকম বলছি, কি বেয়াদব মেয়ে! মা ঠাস করে আমার গালে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। আমি গালে হাত দিয়ে ঢলতে ঢলতে রাগে আরও ফুঁসে বলি, তুমি লোভী মহিলা, আমাদের ব্যাগটা সেই যে নিয়ে গেলে এখনও এনে দিলে না, লোভী মহিলা। কি এত বড় কথা! সামান্য একটা ব্যাগের জন্য আমাকে লোভী ডাকছে? আমার কত শত ব্যাগ আছে, সব এক জায়গায় দাঁড় করালে না তোর চেয়ে লম্বা হবে। দাঁড়া, তোকে এক্ষুনি আমি ছুঁড়ে মারছি। ওই সস্তা ব্যাগ আমি রাখবো কেন? ভুলে গিয়েছে এই আর কি, মনে নেই এত ব্যাগের ভিড়ে। উনি বাসায় গিয়ে প্লাস্টিকের ব্যাগে ভরা ব্যাগটা এনে দিলেন, খাটে ফেলে বললেন, সামান্য একটা ব্যাগের জন্য এইভাবে বাচ্চাকে দিয়ে আমাকে কথা না শোনালেই পারতেন। আমি ভুলে গিয়েছিলাম, আপনারা চেয়ে নিলেই পারতেন। না না, আমি কিছু বলিনি। এই সব কী বলেন আপনি? দিদি তাড়াতাড়ি ঘর থেকে এসে প্যাকেটটা খুলল। প্রথমে একটা হাসি দিলেও মুহূর্তেই তা বিলীন হয়ে গেল। ব্যাগটা মাঝখানে ভাঁজ করা ছিল, তাই ওখানে উইয়ের ডিবির মতো চামড়া উঠে গেছে। ব্যাগের সব দিক থেকে সাদা চামড়া উঠে উঠে কালো আস্তরণ দেখা যাচ্ছে। দিদি ব্যাগটা বের করে বলল, ভাঙতি পয়সার মতো ঝুনঝুন করে পড়ে গেল চামড়াগুলো। বাবা, মা, দাদা সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছি ব্যাগটার দিকে। উনিও কথা বলা বন্ধ করে দিলেন। একটু উঁকি মেরে দেখলেন, আমতা আমতা করে বললেন, ওই ব্যাগের ভেতরে ছিল, তাই চামড়া উঠে গেছে। সস্তা ব্যাগ তো, আমি খেয়াল করিনি। আরও কিছু বলতে গেলেন। মা হাত নেড়ে ওনাকে যেতে বললেন। উনিও সুযোগ পেয়ে দৌড় মারলেন। মা এসে কোলে নিলেন ব্যাগটা। ফ্লোরে বসে শাড়ির উপর ব্যাগটা রাখলেন, যেন কোনো ছোট বাবুকে কোলে নিচ্ছেন। ব্যাগটা যেন রক্তাক্ত হয়ে আছে। মায়ের দিকে আধমেলা চোখে তাকিয়ে আছে। মা পরম মমতায় হাত বুলিয়ে যাচ্ছে ব্যাগটাকে। সবার বুকে একটা ফুটো হয়ে নিঃশ্বাস বেরিয়ে যাচ্ছে, যেন কেউ বারবার যাচ্ছে ভেতর থেকে। শুধুমাত্র লোকলজ্জার ভয়ে নিজের কিছু নিজে চেয়ে না নিয়ে আজ আমাদের আপন কিছু আমরা যেন হারাচ্ছি। যেন আমাদের শিখিয়ে যাচ্ছে সেই ব্যাগটা, অধিকারের জিনিস চাইতে শেখো, নইলে সবটা হারাবে। এতক্ষণ শোনালাম গল্প বিদেশি চামড়ার ব্যাগ। কলমে দোলনা বড়ুয়া তৃষা, কণ্ঠে আমি অপর্ণা।